5 মাস পর সুস্থ হয়ে বিদেশ থেকে ফিরে স্ত্রীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেল শান। আজকে দেশে ফিরবে সে কাউকে বলেনি। এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে গেটের সামনে দাঁড়িয়ে আছে সে। কলিং বেল দিতে যাবে, তখন ভাবছে কিছুক্ষণ পর তাকে সুস্থ দেখে কীরকম রিয়াকশন দেবে সবাই। তখনই দেখলো তাদের বাড়ির রাস্তার মোড়ের পাশে একটি গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো পুতুল, শানের প্রিয়তমা স্ত্রী। কিন্তু নামার আগে একজন হাত ধরে ফেললো গাড়ির ভিতর থেকে। পুতুলের হাত ধরে চুমু খেয়ে বলল, আবার কালকে দেখা হবে, মিস করবো তোমায়। পুতুল বিনিময়ে মুচকি হাসলো। শান যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। চোখের পাশ দিয়ে বের হলো 2 ফোঁটা অশ্রু। সুখের সংসার ছিল শানের। বাবা মা, তার স্ত্রী, পুতুলকে নিয়ে মধ্যবিত্ত একটি পরিবার ছিল তার। ছোট কোম্পানিতে একটু চাকরি করত সে। তারপরও সুখের কোনো অভাব ছিল না। কিন্তু সব হারিয়ে গেল এক কালো জ্বরে। হঠাৎ অফিস থেকে আসার সময় একদিন অ্যাক্সিডেন্টে সুখের দৃষ্টিশক্তি হারিয়ে বসে সে। চেতনা ফিরে পেলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে শান। কিন্তু চারিদিকে তাকিয়ে সবকিছু অন্ধকার দেখতে পেলে তার পরিবার তাকে জানায় অ্যাক্সিডেন্টে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে। সেদিন শানের পাশে বসে পুতুল অনেক কেঁদেছিল, তবুও শানকে এক মুহূর্ত ছেড়ে যায়নি। বাবা মার পছন্দে পুতুলকে বিয়ে করেছিল শান। বিয়ের পর হাসি কান্না আনন্দ অভিমানে ভালোই চলছিল পুতুলের সাথে তার জীবন। শান বারবার বুঝেছে বাবা মা তার জন্য সবচেয়ে ভালো কাউকেই বেছে এনেছে। সেদিনও অ্যাক্সিডেন্টের পর সেটাই প্রমাণ হলো। পুতুলের সেবা যত্নে মাথাছুট ধীরে ধীরে সারল, কিন্তু মানসিক যন্ত্রণা শানকে ঘিরে ধরল। সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি শান। এখন কিভাবে তাদের মধ্যবিত্ত পরিবার চলবে? শান কত দিন যে পুতুলকে বলেছে, পুতুল আমি বলি কি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, ভালো থাকবে, এই কথা দ্বিতীয়বার আর বলো না। আজ আমার যদি কিছু হতো তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? কি বলছো এসব? যেতে না তো তাহলে আমি কিভাবে যাই? তোমাকে এই অবস্থায় রেখে আমি একা ভালো থাকবো? পুতুল তুমি তো জানো কি অবস্থা পরিবারের, টাকা পয়সা প্রায় শেষের পথে। জানি, আমি বলি কি না হয় আমি একটা জব নেই। কিন্তু কোনো কিন্তু না, আমি কি আমার পরিবারের জন্য এটুকু করতে পারি না? তারপর তুমি সুস্থ হলে আমি না হয় আবার জব ছেড়ে দিলাম। হা হা, আমি আবার সুস্থ, দেখো তুমি আবার দেখতে পাবে। আমরা তো কালকে ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি না কি বলে ডাক্তার। শান চুপ করে রইল। পরের দিন হাসপাতালে ডাক্তার বলল শানের চিকিৎসা হতে হলে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে, আর এটা খুব ব্যয়বহুল চিকিৎসা। পুতুল আর শান দুজনেই মুখই বিমর্ষ হয়ে রইল। শেষে পুতুল ডিসিশন নিল এখন তো চিকিৎসার টাকাও নেই তাদের কাছে, তাই পুতুল চাকরি করে টাকা জমিয়ে তারপর না হয় কয়দিন পর শানের চিকিৎসা করাবে। শান সেদিন বুঝেছিল স্বামী স্ত্রী দুজন দুজনের পরিপূরক। কয়েকদিন পর পুতুল একটা এনজিওতে চাকরি নিল। প্রথম বেশ ভালোই কাটছিল তাদের। অল্প বেতনের মাঝেও অনেক টাকা করে সেভ করছিল তারা শানের চিকিৎসার জন্য। পুতুল অফিস শেষে এসেই শানকে নিয়ে ব্যস্ত থাকতো, তার খুব যত্ন করত। শান মাঝে মাঝে বলতো, আমি যদি অন্ধ হয়েও থাকি তাও আমার কোনো অভিযোগ নেই, কারণ এরকম আদর পাবো তোমার কাছে সারাটা জীবন। এই আদর ভালোবাসা দিয়েই আমি একটা জীবন কাটাতে পারবো। বিনিময়ে পুতুলের মন মাতানো হাসির আওয়াজ শুনত সে। শানের মা কাঁথা সেলাই করে বিক্রি করত কম দামে। এ টাকা দিয়েও কিছু সংসারের খরচ মিটত। কিন্তু হঠাৎ কয়দিন পর পুতুল কেমন যেন পরিবর্তন হয়ে গেল। রাতে ফিরত, মাঝে মাঝে 11টা 12টাও ভিজে যেত। শান কিছু বললে বলতো ওভার টাইম করছে সে, টাকাও জমাতে পারছিল না, আর ওভার টাইম করেও। শানের বাবা মা বলতো এত রাতে হেঁটে না এসে সিএনজিতে আসি, তাই একটু খরচ বেশি হয়। কিন্তু কিছুদিন পর থেকেই যখন ওভার টাইমের টাকা পাবো তখন আর সমস্যা হবে না। কিন্তু পুতুলের আর সেই কিছুদিন আসলো না। শানের উপরও কেমন যেন পুতুলের যত্ন আদি কমে যাচ্ছিল। অফিস থেকে দেরি করে ফিরে এসে
শানকে ক্লান্ততা দেখিয়ে শুয়ে পড়ত। কত রাত যে শান নিদ্রাহীন কাটিয়েছে তার ঠিক নেই, কিন্তু মনকে সান্ত্বনা দিত পুতুল তো এসব তার জন্য, তার পরিবারের জন্যই করছে। শানের বাবা মা বৃদ্ধ হলেও বেশ বুঝেছিল পুতুলের আশায় থাকলে ছেলে চিকিৎসা হবে না। একদিন তারা শানকে এসে বলল, বাবা, আমরা কালকে তো ভিসা পাসপোর্ট করাতে যাব, সামনের মাসেই তুই যাবি চিকিৎসার জন্য। কিন্তু বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? তোর নানু মারা যাওয়ার আগে তোর মায়ের নামে কিছু জমি লিখে দিয়েছিল, সেটাই আজ বিক্রি করে এসেছে। কিন্তু মায়ের সম্পদ এভাবে বলার আগে পাশ থেকে শানের মা বলল, আমার সম্পদ তো তুই, তোকে ছাড়া কিভাবে চলবো আমরা? পুতুল বাসায় এলে তাকে জানালেও সে কিছু বলল না তেমন, শুধু বলল, বেশ ভালোই, তুমি জলদি যাও, তোমাকে ছাড়া কিভাবে যাব আমি? আর আমি গেলে কেমন হবে? তাহলে চাকরি করব কিভাবে, আর পরিবারের খরচ মিটাবো কিভাবে? হ্যাঁ, ঠিকই বলেছ। বিদেশে আসলো শান। এয়ারপোর্ট অবধি সে পুতুলের হাতখানা ধরেছিল। পুতুল সাহস জুগিয়েছিল তাকে। বাবা মা সবার থেকে বিদায় নিয়ে সে বিদেশে এসেছিল চিকিৎসা করাতে। আজ 5 মাস পর সে সুস্থ হয়ে দেশে ফিরছে। ভিতরে কথা হয়েছে পুতুলের সাথে বাবা মার সাথে ফোনে, কিন্তু শান বলেছিল সে সুস্থ হয়ে গেছে। ভেবেছে সামনাসামনি সারপ্রাইজ দেবে, কিন্তু কে জানতো আজ নিজেই এত বড় কিছুর সম্মুখীন হবে। এসব দেখে শান ভাবছে, কেন যে ঠিক হলো, অপারেশনের সময় যে মারা গেল না কেন? ভাবতে ভাবতে পুতুল সামনে এসে দাঁড়িয়েছে। তুমি? একবার পুতুলের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়েছে শান। কি মনে করে পকেট থেকে পোর্লিং লাঠিটা বের করলো সে, আর সানগ্লাসটা চোখে দিয়ে নিল। লাঠি জাকাতে জাকাতে চারপাশে হাত আওড়াতে আওড়াতে বলল, পুতুল না? পুতুলের আওয়াজ মনে হলো। পুতুল কোথায় তুমি? পুতুল? নিজের স্ত্রীর শরীরে কেমন যেন পর পুরুষের ঘ্রাণ পাচ্ছে শান। এই বিষাক্ত অনুভূতির চেয়ে মৃত্যু চেয়ে। কিছু সময় আগে শানকে দেখে পুতুল এগিয়ে আসলে শান তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার কেন যেন মনে হচ্ছে সে আগের পুতুল নয়, কেমন পাল্টে গেছে পুতুল। পুতুল, শান, তুমি কখন এলে? আর তোমার চোখের চশমা হাতে লাঠি, তার মানে কি? পুতুলকে ছেড়ে দিয়ে কেমন দুঃখী ভাব নিয়ে বলল, বলেছিলাম না পুতুল, ওরা পারলো না আমাকে ঠিক করতে। মানে? আমি বোধ হয় আর পারবই না দেখতে। শান চশমার আড়ালেই খেয়াল করলো কথাটি শুনে পুতুলের চোখে মুখে কষ্টের বদলে কেমন নিশ্চিন্ত হওয়ার আভাস। পদে পদে যেন নতুন কিছুর সম্মুখীন হচ্ছে সে। এই কি সেই পুতুল, তার পুতুল যাকে শান জীবনের চেয়েও বেশি ভালোবাসত? হঠাৎ দরজা খুলে গেল। শানের মা বাবা যেন কোথায় যাচ্ছিল। হাতে কাঁথার ব্যাগ দেখে বুঝলাম বাবা মা হয়তো এগুলো সাপ্লাই দিতেই যাচ্ছিল। শানকে দেখে হাতের ব্যাগগুলো পড়ে গেল তাদের। ছেলেকে এতদিন পর কাছে দেখতে পেয়ে কেঁদেই দিল তার মা। শানের বাবাও ছেলেকে দেখে খুব খুশি, কিন্তু শানের চোখের চশমা দেখে অবাক হলো সবাই। তার মানে সে কি সুস্থ হয়নি? এত সময় তো শানকে কিছু বলতে না দিয়ে তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কাঁদছিল তার মা। বাবা তো চোখের চশমা, হাতে লাঠি। শান মাথা নিচু করে বলল, মা বাবা আমাকে সুস্থ করতে পারেনি, তারা বলেছে 3 মাস পরে আবার আসতে। তখন আর একটা অপারেশনের পর আশানুরূপ ফলাফল আসতে পারে। ওখানে থাকার আর টাকা ছিল না, তাই আমি চলে এসেছি। শানের মা ছেলেকে জড়িয়ে আরো জোরে কাঁদছে। শান তার মাকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। সে চাইলেও পারছে না তার মার চোখের জল মুছে বলতে যে, মা আমি ভালো হয়ে গেছি, এই দেখো তোমাকে বাবাকে দেখতে পাই। কিন্তু শান অপারগ, তার যে অনেক কিছু জানার আছে। যে পুতুল কোনো পরপুরুষের দিকে তাকাতো না পর্যন্ত, আর সে পুতুলের হাত স্পর্শ করে এক বাইরের পুরুষ উষ্ঠে ছোঁয়া দিয়ে গেছে তারই সামনে। এর কারণ শানকে বের করতেই হবে।
সেই চিরচেনা পুতুলকে আজ যেন কেমন অচেনা লাগছে শানের কাছে। ঘরে এসেছে প্রায় 1 ঘন্টা মতো আগে। শানকে বিছানায় বসিয়ে পুতুল নিজে ফ্রেশ হতে গেছে, এখনো বেরোয়নি। কিন্তু একসময় শান অফিস শেষে বাসায় আসলে তার কাছেই গুড়গুড় করতো পুতুল। আর আজ এতদিন পরে সেও পুতুলের এমন অনীহা। চোখের কোটর থেকে এক বিন্দু অবহেলা বেরিয়ে আসলো যেন। ওইভাবেই মুছে নিল শান। কিন্তু সে মনে মনে ভাবছে, আমাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে সব আমি কোনোভাবে জানতে পারবো না। খুব ভালোভাবে আমার এই মিছে অন্ধত্বকে কাজে লাগিয়ে সত্য সামনে আনতে হবে। কেন আমার পুতুল এমন করছে, কেন? এসব মনের মাঝেই বলতে বলতে পুতুল বের হয়ে আসলো। তাকে এক পলক দেখে শান মাথা নিচু করলো। আগের অনুভূতি চেয়েও সে বাইরে আনতে পারছে না এই পুতুলকে ভালোবেসে বুকে টেনে নিতে। চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি, ফ্রেশ হও, তারপর একসাথে খাই। না, আমি যেতে পারবো। মানে? আসলে কয়দিনে তো একাই ছিলাম, সব কিছু তো অভ্যস্ত হয়ে গেছে। আরও সেটা তো অচেনা জায়গা ছিল, আর এটা তো আমার চিরচেনা ঘর, আমি নিজেই পারবো। ও আচ্ছা, বলে পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। অন্য সময় হলে হয়তো শান পেছন থেকে জড়িয়ে ধরত তাকে, কিন্তু সেদিকে একবার দৃষ্টি দিয়ে লাঠি হাতাতে হাতাতে ওয়াশরুমে যেতে লাগলো শান। খেতে বসেছে সবাই। শানের বাবা প্রশ্ন করলো, বাবা, সব জমি জমা বিক্রি করেই তো তোকে বিদেশে পাঠিয়েছিলাম, কিন্তু আবার কিভাবে যাবি? কেন, বৌমা তো চাকরি করে টাকা জমাচ্ছিল। সেই টাকা তো আমরা আগের বার নিইনি, আরও 3 মাস আছে সময়, এই কদিনে আরও জমবে। সব মিলিয়ে এবারের খরচ তো হয়ে যাওয়ারই কথা, তাই না মা? শানের মার কথা শুনে পুতুলের চোখ বড় বড় হয়ে গেল। পরে নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে মা, আমার তো এখনো ওভারটাইমের টাকা পাইনি, কি করব বলো? বেসরকারি এনজিও তো, এই কয়দিনে ফেলেই তো কিছু একটা দেওয়া যাবে। সে কি বৌমা, ওভারটাইম ছাড়াও তো তোমার বেতনের যথেষ্ট টাকা থাকার কথা, কারণ আমার কাঁথা সেলাই করে যে টাকা হয় সেটা দিয়েই তো আমি পরিবার চালাই। তুমি আর কয় টাকাই দাও মা? আপনি বলতে চাচ্ছেন আমি সংসারে টাকা দেই না? দেখো বৌমা, আচ্ছা মা, থামো তোমরা। পুতুলের সমস্যা থাকতেই পারে চাকুরিতে, বেসরকারি জব তো। আমি তো আগেই বলেছিলাম আমার আর সুস্থ হওয়ার আশা নেই। মাঝখান থেকে তোমার মায়ের জমিটুকু বিক্রি করা লাগলো এমনি এমনি। কি বলছিস এসব বাবা? মা, ভাত দাও, খাইয়ে দাও না, কতদিন তোমার হাতে খাই নি আমি। শানের কথায় তার মার চোখে পানি চলে আসলো। সে তড়িহড়ি করে উঠে শানের পাশে গেল শানকে খাইয়ে দিতে। আজ শুধু মা কেন, আমার ছেলেকে আমিও খাইয়ে দেব, বলে শানের বাবাও নিজের প্লেট নিয়ে শানের পাশে গেল। খুব যত্ন করে খাইয়ে দিছে শানকে তার বাবা মা। শান মাঝে মাঝে আর চোখে খুব সতর্কভাবে পুতুলের কার্যকলাপ লক্ষ্য করছে। মন দিয়ে খেয়ে যাচ্ছে পুতুল, আশেপাশের কোনো চিন্তা নেই মনে হয় তার। আগের দিন হলে হয়তো পুতুল শানের বাবা মার কাছে নালিশ দিত যে, আপনাদের ছেলেকেই খাওয়াবেন, মেয়ে কি দোষ করলো? কিন্তু আগের পুতুল আর এখন সামনে বসে থাকা মানুষ কি আদৌ এক আছে? ভেবে শান তাচ্ছিল্য হাসল। পুতুল নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেল, কাউকে কিছু না বলে। দেখেছিস বাবা বৌমার আচরণ? আগে তো বৌমা আমার সাথে ছাড়া খেতই না, আর আমার মুখে মুখে কথা বলছে এখন। তুই ছিলি না, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছিল। পুতুলকে বলায় সে যে কীরকম ব্যবহার করেছে আমাদের সাথে, কি বলবো তোকে। যে তারপর থেকে আমি বেশি করে কাঁথা সেলাই করি, যেন এই বুড়ো বুড়ির কারো কাছে আর হাত পাতা না লাগে। কিন্তু বাবা বৌমা, শান আগে মাকে চিন্তিত করতে চায় না। সে মাকে বুঝ দিল, মা চিন্তা করো না, হয়তো অফিসে কাজের চাপ বেশি, তাই এমন করছে, দেখো ঠিক হয়ে যাবে 2 দিন পরে। লাঠি মেঝেতে ঠেকাতে ঠেকাতে নিজের ঘরে গেল শান। পুতুল বিছানায় বসে মোবাইল টিপছিল। শানকে দেখা মাত্র মোবাইল রাখতে গেল, কিন্তু কি মনে করে যেন
মুচকি হেসে আবার মোবাইল চালানো শুরু করলো। শান সেটা দেখে মুচকি হাসলো, হয়তো ভাবছে এ তো অন্ধ, দেখবে কিভাবে। শান বেডে গিয়ে বসলো। পুতুলের হাতের মোবাইলের দিকে তাকানোর চেষ্টা করেও তেমন কিছু দেখতে পারল না। বেশি দেখিতে গেলে পুতুলের কাছে ধরাও খেয়ে যেতে পারে। তাই পুতুলকে হঠাৎ প্রশ্ন করলো, পুতুল পুতুল কি হয়েছে? বিরক্তর সাথে বলল পুতুল, চলো আজ দুজন ব্যালকনিতে বসে গল্প করি। দেখো আমি ভীষণ ক্লান্ত, কালকে আবার সারাদিন অফিস আছে, আমি ঘুমাবো। ও আচ্ছা, ঘুমাও, লাইটটা নিভিয়ে দাও, বলে শান পাশ ফিরে বিছানায় মাথা দিয়ে ভাবতে লাগলো আগের দিনের কথা। এই বউ কি হয়েছে? কথা বলো না কেন? রাগ করেই থাকবা? না, আমি আবার রাগ করার কে? কি হয়েছে বলো? তুমি এখনো বুঝতে পারছো না কি হয়েছে? বুঝতে কি বলতাম, থাকার বোঝা লাগতো না আপনার, আবার রাগ করলে? আমার কথার কি কোনো দাম আছে তোমার কাছে? তোমার দাম না থাকলে কার দাম থাকবে বলো তো? আমি যে বললাম চলো আজ দুজনে একটু আকাশ দেখি, তুমি কি বললে? কাজ আছে তোমার, কালকে রেস্ট নিতে হবে। তো এখন আবার আমাকে বলছো কেন? হা হা, তো এই ব্যাপার বলেই পুতুলকে কুলে তুলে ব্যালকনির দিকে এগুলো শান। পুতুলও রাগ অভিমান বলে শানের কাঁধ জড়িয়ে ঘালে একটা অদরের স্পর্শ দিয়ে দিল শানকে। আগের স্মৃতিগুলোর কথা ভেবে মুহূর্তেই সব ভিজে গেল শানের। পাশে ফিরে দেখলো পুতুল লাইট বন্ধ করে এখনো সেট করেই যাচ্ছে। পুতুল ঘুমিয়েছ? পুতুলের দিকে তাকিয়ে বলল শান কথাটি। পুতুল শানের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে একটু পর বলল, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। কখন থেকে? একটু চুপ করে ঘুমাতে দাও প্লিজ, কাল অনেক কাজ আছে। আচ্ছা ঘুমাও, বলে শান মুচকি হাসলো আর পুতুল মোবাইলে সেট করিয়ে যাচ্ছে। আজকাল এত বড় মিথ্যা বলতেও একবার বাদে না পুতুল, মনে মনে বলল শান, দৃষ্টি এখনো পুতুলের দিকে। নিকনেমে কয়েকটা ফুলের স্টিকার দেওয়া জন্য আইডির মালিকের নাম পাশ থেকে দেখা যাচ্ছে না। শান কিছু একটা ভেবে শুয়ে পড়ল। পুতুলকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে একটা কালো অন্ধকারাচ্ছন্ন ঘরে। পুতুল হাত মুখ বাঁধা অবস্থায় শান শান বলে চিৎকার করছে আর বলছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও তুমি শান। শান শান দরপড়িয়ে উঠল। শান কি বাজে স্বপ্ন দেখলো সে। পাশে তাকালো, পুতুল এখনো ঘুম। ভোরের আকাশে হালকা আলোর আভা দেখা দিয়েছে মাত্র। খুব সনপর্ণ পুতুলের পাশে গিয়ে মোবাইলে হাতে নিল শান। পাসওয়ার্ড দেওয়া। শান নিজেই বসিয়েছিল পুতুলের মোবাইলের পাসওয়ার্ড, নিজের নাম লিখল সে। হলো না, অবাক হলো শান। পুতুল আর তার নাম একসাথে লিখলো, তাও হচ্ছিল না। পুনরায় আবার তাদের বিয়ের ডেট লিখলো, এবারও ফলাফল শূন্য। প্রচণ্ড রাগ হলো শানের। তখনই পুতুল আর মোড়া ছাড়লো। শান তড়িঘড়ি করে মোবাইল পুতুলের পাশে রেখে তড়িত মনে বাথরুমে ফ্রেশ হতে গেল। সকালে ড্রয়িং রুমে বসে আছে শান। পুতুল অফিসে যাবে তাই কামিজ আর বোরকা আয়রন করছে ড্রয়িং রুমের টেবিলে, আর পাশের সোফায় তার বাবা বসে কাঁথার কাপড় দেখছে। রান্নাঘরে মা রান্না করছিল। শানের বাবার সাথে কথা বলতে এসেছে সে কাঁথার কাপড়ের বিষয়ে। হঠাৎ শানের রান্নাঘরের দিকে নজর গেলে দেখতে পেল দুধ উপড়ে পড়ছে চুলা থেকে। শান মনে বলে ফেলল, মা রান্নাঘরে যাও, তোমার দুধ তো ফুড়ে গেল। সবাই শানের দিকে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। পুতুলের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসছে। শানের মা আবারও একই অবস্থা। শান ভালোই বুঝতে পারছে সে কি ভুল করে ফেলল অজান্তে। কি বললি? কই কি বললাম মা, দুধ ফুড়ে যাচ্ছে, তুই দেখলি কিভাবে? শান মুচকি হেসে উত্তর দিল, মা, যাদের দৃষ্টিশক্তি নেই তাদের কিন্তু অন্য 5টি ইন্দ্রিয় উপর নির্ভরশীল হতে হয়। দুধ ফোড়ার সেন্টেই বোঝা যাচ্ছে। শানের কথায় সবাই স্বাভাবিক হলো। পুতুল মনে হলো অনেক বড় ভীতিতে রক্ষা পেল। পুতুল অফিসে গেলেই পিছনে শান লাঠি হাতে চশমা পরে রওনা দিল।
পেছন থেকে বাবা ডাক দিল। কই যাচ্ছিস বাবা? এই তো সামনেই, একটু বাইরে গিয়ে কোথাও বসি, বাসায় ভালো লাগছে না। ও, আমি সাথে আসব? না বাবা, একাই পারবো, বেশি দূর যাব না। তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল শান। পুতুল অনেক দূর চলে গিয়েছে হাঁটতে হাঁটতে, সামনে মোড় পাবে বলে। শান আরেকটু দূরে তাকিয়ে দেখলো একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। পুতুল গাড়ির সামনে গেলে তার দরজা খুলে গেল। শান সেটা দেখে দৌড় দিল লাঠি হাতে নিয়েই, কিন্তু কারোর সাথে জোরে ধাক্কা খেলো, দুজনেই রাস্তায় পড়ে গেল। এই চোখে দেখেন না নাকি? শান তাকিয়ে দেখলো বোরকা পরা একটা মেয়ে, হাতে বাজারের ব্যাগ ছিল, কিন্তু সাথে থাকা ডিমগুলো রাস্তায় পড়ে থেতলে গিয়েছে। চোখে দেখতে পান না নাকি? আমার সব বাজার শেষ, আমার ডিমগুলো। মামি আজ আমাকে কি করবে? বলতে বলতে উঠে শানকে দেখে চমকে গেল মেয়েটি। আপনি তো সত্যিই মনে হয় দেখতে পান না, হাতে লাঠি, চোখের চশমা। শান মেয়েটিকে দেখছে, বয়স হয়তো খুব বেশি না, 18 বা 19 হবে। টানা টানা চোখ দুইটা দেখা যাচ্ছে, কিন্তু মুখে মুখে কথা বলে। তাহলে দৌড়াইছেন কেন? তারপর পিছনে কুকুর দেখে আবার একই বলল। কুকুর দেখে ভয় পেয়েছেন? শান শুনছে শুধু। পুতুলের গাড়ি চলে গেছে, কিন্তু শান দৌড়ের সময় নম্বরটা নিয়ে নিয়েছে। আমি পাশের বাসায় 2 মাস মামা মামির সাথে ভাড়া এসেছি। আপনাকে তো দেখিনি এই এলাকায়। কে আপনি? মেয়েটির ডাকি দৃষ্টি ফিরল শানের। আপনি কি বোবাও নাকি? শান অবাক হয়ে গেল। কি বলে মেয়েটা? ঠিক তখনই শানদের পাশের বাসার 2 তলা থেকে ডাক এলো। মিথু, এই মিথু, জলদি আয়। এখানে দাঁড়িয়ে কি করিস? হ্যাঁ হ্যাঁ মামি, আসছি। হাই রে আমার ডিম, এখন মামি আজ আমারকে মারবে। কেঁদেই ফেললো বলতে বলতে বেচারি। আজ আপনার জন্য আমার ভাগ্যে যে কি আছে আল্লাহই ভালো জানে। মনে হন হন করে চলে গেল মেয়েটি। পুতুলের চিন্তায় আবার রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছে শান। এখন পরবর্তী পদক্ষেপ কি সেটাই বাবার ফালা। হঠাৎ পাশ থেকে কেউ একজন বলল, এ কি তুমি? শান দেখলো তার পুরাতন অফিসের এক কলিগ রিয়াদ দাঁড়িয়ে আছে। তাই নিজেকে প্রস্তুত করলো সে। কে ভাই? শান, তোমার চোখ ঠিক হয়নি? রিয়াদ ভাই নাকি? গলার আওয়াজে তো সেরকমই লাগে। হ্যাঁ আমি রিয়াদ। কিন্তু তোমার? পাশের একটা চায়ের দোকানে বসলো তারা। শানের কাছে সব শোনার পর রিয়াদ বলল, তাহলে তো খুব বিপদে আছো তোমরা। সবাই ভাগ্য ভাই। আচ্ছা, জব করবে? আমার মতো অন্ধকে কে দেবে ভাই? আমার এক চাচা একটা প্রাইভেট মিডিয়া ফার্মে বড় পোস্টে আছে। সেখানে তুমি চাইলে রেডিও স্টেশনে কাজ করতে পারো। মানে? অর্থাৎ তোমার দৃষ্টি লাগবে না, কথা দিয়েই কাজ চলে যাবে। আর এমনিতেও তোমার গলা তো খুব সুন্দর। মনে নেই অফিসে সবাই আমরা তোমার গলার গান শুনতে চাইতাম? তাহলে তো খুবই উপকার হয় ভাই। শান ভাবলো, ভালোই হবে এই জব করলে। নিজের লুকানো কথা আরও বিশ্বাসপ্রবণ হবে, আর আমিও বাবা মার জন্য কিছু করতে পারবো। চলো আজকেই পরিচয় করিয়ে দিয়ে আসি তোমাকে। আচ্ছা ভাই। সন্ধ্যায় বাসায় ফিরল শান। পুতুল তখনও আসেনি। তার মা বাবা তাকে জিজ্ঞেস করলে উত্তর দিল, চাকরি পেয়েছে সে রেডিও স্টেশনে, আর ডিউটি রাতে, 2টায় শেষ অফিস। শানের বাবা মা চিন্তায় পড়ল। চোখে দেখতে পায় না, তার উপর এই রাত বিরাতে কিভাবে যাবে ছেলেটি? তবে শান তাদের আশ্বাস দিল সে পারবে। রিকশায় যাবে আবার আসবে। তখনই পুতুল আসলো। কালকে এই ব্যবহারের পর শানের মা পুতুলের সাথে কথা বলে না। তাই পুতুল বলল, আমি ঘরে গেলাম, আজ খাবো না, ভালো লাগছে না শরীর। শানের মা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না। শান বলল, আমিও যাব। রুমে এসে বোরকা খোলার পর শান খেয়াল করলো পুতুল সকালে যে শাড়ি পরে গেছিল সেটা আর এইটা এক না। চোখ কুঁচকে গেল তার, তাও কিছু বলল না। ফ্রেশ হয়ে আসলো পুতুল। ব্যালকনিতে ভেজা শাড়িটা নাড়তে দিতে গেল। শানও ব্যালকনিতে উল্টো দিকে দাঁড়িয়ে আছে। শান তার দিকে ফিরে হঠাৎ সদ্য নাড়তে দেওয়া শাড়িটার হাত দিল। তারপর পুতুলকে বলল, এই শাড়ি কোথায় পেলে? সকালে তো এই শাড়ি
পড়েছিলে না? পুতুলের মুখে ভয়ের আভা দেখে গেল, চোখ বড় বড় হয়ে গেল, থতমত খেয়ে বলল, তুমি কিভাবে জানলে? সকালে ইস্ত্রি করার সময় আমি শাড়িটা ধরেছিলাম, সুতি কাপড়ের ছিল। এটা তো শিফনের শাড়ি মনে হচ্ছে, যেরকম আমি তোমাকে গিফট করেছিলাম, তোমার খুব পছন্দের ছিল। পুতুল হঠাৎ কি মনে করে বলল, আরে এটা তো তোমার দেয়া শাড়ি, আলাদা করে ব্যাগে নিয়েছিলাম। কি জলজ্যান্ত মিথ্যা কথা বলে দিল পুতুল। শান পুরো অবাক, তার অন্ধত্ব এর সুযোগ নিয়ে কি কি বলছে সে। কিন্তু এটা তুমি কেন নিয়েছিলে? আজকে অফিস ছুটি নিয়েছি আগে, বান্ধবীর ছোট মেয়ের জন্মদিন ছিল, দাওয়াতে আমরা কয়েকজন বান্ধবী ছিলাম। আসলে আমাদের আজকে থাকার প্ল্যানিং ছিল তার বাসায়। তার স্বামী বিদেশে তো, একা থাকে, তাই বুঝোই তো, বাচ্চার জন্মদিন, কেক গায়ে মেখে একাকার করে দিয়েছে পিচ্ছি মেয়েটা। তাই আমাকে শাড়িটা চেঞ্জ করতে হলো। থাকতেই চেয়েছিলাম ওখানে, কিন্তু তোমার কথা ভেবে চলে আসলাম। বাহ, কি সুন্দর বানোয়াট কথা বলে দিল পুতুল। শুনেই হাসি আসলো শানের, তবুও কিছু বলল না। এখন আমিও বাইরে যাব, তুমি যেহেতু যাবে না, ঘুমাও। কোথায় যাবে এই রাতে? সেটা নয় মায়ের কাছেই শুনে নিও, যদি সময় হয়, বলে শান চলে গেল। রেডিও স্টেশনে আর্যের কাজ দেওয়া হলো শানকে। শান স্টেশনে ছিল, পারবে নাকি, কিন্তু রিয়াদ ভাইয়ের চাচা তাকে সাহস জুগালো। এখন মোটামুটি ইজি হয়ে গেল কাজটা। প্রথম দিনে শানের বয়স সবার হৃদয় কেড়ে নিল। রাত 2:30 মাত্র বাসায় পৌঁছেছে শান। তার মা তার জন্য অপেক্ষা করছিল। ছেলে চোখে দেখে না এত রাতে যদি কিছু হয়, কিন্তু তারা তো আর জানে না কিছু। তবে আসার সময় একটা অদ্ভুত দৃশ্য খেয়াল করেছে শান। তাদের পাশের বাসার ব্যালকনি থেকে কারো ফুফানোর আওয়াজ আসছিল। ভালো করে খেয়াল করে দেখল, সকালের সেই মেয়েটা ব্যালকনিতে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। শান কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকালেও বেশি কিছু ভাবেনি। মাত্র রুমে ঢুকলো সে। ঘুমাচ্ছে পুতুল, সেই মায়াবী মুখ, যা দেখার জন্য অফিস থেকে প্রায় ছুটেই বাড়িতে ফিরত শান। মায়াবী ঘরনের মুখটা দেখেই যেন সারাদিনের ক্লান্তি দূর করত সে। শরীরের পোশাক ঠিক নেই। ঘুমানোর সময় অবশ্য পুতুলের এটা আগেও হতো। মুচকি হাসল শান। হঠাৎ গাড়ির দিকে নজর পড়ল শানের। মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে গেল। পুতুলের ঘাড়ের পাশে আরেকটু, কাঁধের দিকে একটু তিল, যেটা শানকে তার বরাবরই আকৃষ্ট করত। কত শত চুমু যে সেখানে দিয়েছে শান, তার ঠিক নেই। আর আজ সে জায়গায় একটা দাগ, যেটাকে লাভ বাইট বলে। খুব তাজা দাগটা, মনে হয় আজকে দেওয়া হয়েছে। চোখ লাল হয়ে উঠছে ক্রমশ শানের। মনে ইচ্ছে হচ্ছে এখনই এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিক, সব কিছুর কৈফিয়ত চাইবে। কিন্তু আবার মন বলছে, তাহলে তো যে কোনো কারণ দেখিয়ে পুতুল বাঁচতে পারে। নিজের চোখে সব সত্য দেখতে চায় শান। খুব কষ্টে মনকে মানিয়ে নিল সে। পরের দিন সকাল হইতে শান পুতুলের পিছু নিল। এবার আর কোনো ভুল নয়। শান গাড়িটার নম্বর থেকে কালকে গাড়ির মালিকের ডিটেলস জেনেছে। আশ্চর্য হলেও এটা পুতুলের অফিসের কারণ নয়। সাব্বির নামের একটা ছেলে, সে নাকি কয়েকটা গ্যারেজের মালিক। পুতুলকে আজকেও সেই গাড়ি তুলে নিল। আজ শান পেছনে একটা সিএনজি নিয়েছে, কিন্তু গাড়ি তো পুতুলের অফিসের দিকে যাচ্ছে না। অবাক হলেও পেছনে যেতে লাগলো শান। গাড়িটা দ্রুত চলছে। শান সিএনজি চালককে আরো দ্রুত চালাতে বলছে, কিন্তু হঠাৎ গাড়িটা ভিড়ের আড়ালে মিশে গেল। একটা সিএনজি তো আর প্রাইভেট কারের গতির সাথে পারবে না। বিরক্ত হলো আজকেও সে। অগত্যা সিএনজিকে পুতুলের অফিসের ঠিকানা দিল। অফিসের সামনে নেমে আবার অন্ধের অভিনয় শুরু হলো তার। অফিসের সামনেই রিসিপশন। সেখানে গিয়ে পুতুলের কথা জিজ্ঞেস করলে রিসিপশন লিস্ট এমন ভাব করলো যেন চিনতেই পারল না। পাশ দিয়ে আরেকটা মেয়ে যাচ্ছিল। রিসিপশনিস্ট তাকে জিজ্ঞেস করলো, ম্যাম, ইনি পুতুল নামের কারো কথা জিজ্ঞেস করছে। কি পুতুল? শান মেয়েটিকে দেখে বুঝলো মেয়েটি এই অফিসেই কাজ করে। মেয়েটি আবার বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি পুতুলের এক আত্মীয়, চোখের ডাক্তার দেখাতে এসেছি ঢাকা। উনি কোথায় বলা যাবে? কিন্তু পুতুল তো এই অফিসে থাকে না। মানে পুতুল তো 6-7 মাস হবে এই চাকুরি ছেড়ে দিয়েছে। কি বলছেন এসব? পুতুল চাকরি ছেড়ে দিয়েছে?
হ্যাঁ, সেটা তো অনেক আগে। শান যেন আকাশ থেকে পড়ল। পুতুল এতদিন চাকুরির নাম করে বাড়ির বাইরে যাওয়া আশা করে, সেজন্যই কি টাকার কথার ওই রকম বিহেভ করে মায়ের সাথে? তখনই পাশ দিয়ে আরেকজন মেয়ে যাচ্ছিল। শান যার কাছে এসব শুনছিল তাকে জিজ্ঞেস করলো, ওই মেয়েটি কিরে লাবণী, ইনি কে? তোর রিলেটিভ? আগে তো দেখিনি। আরে না, আমার রিলেটিভ হবে কেন? ইনি তো পুতুলকে খুঁজতে এসেছেন। কি পুতুল? এতদিন পর হঠাৎ? ইনি নাকি জানতেন না যে এখন আর পুতুল এখানে জব করে না? মেয়েটি তাচ্ছিল্য হেসে বলল, জব করবেই বা কেন? বড় মাছ আটকেছে না জালে? এখন আর এসব ছোটোখাটো চাকুরি কি পুতুলের করা লাগে? মেয়েটির কথায় শান অবাক হয়েছে রইল। বলল, কি বলছেন আপু? বুঝতে পারলাম না। মেয়েটি হেসে আবার বলল, বুঝবেন কিভাবে? যদিও আপনার রিলেটিভ, তারপরও বলছি। আমরা তো শুধু দেখতাম। আমাদের ম্যানেজার সাহেবের বন্ধু সাব্বিরের সাথে তার উঠা বসা বেশি হতো পুতুলের। আর কিছুদিন পরেই তো পুতুল জবটা ছেড়ে দিল। সাব্বির? ব্যালকনিতে বসে গধূলির রক্তিম আকাশের পানে চেয়ে আছে শান। ভাবছে কিছু সময় আগে পুতুলের অফিস থেকে শুনে আসা কথাগুলো। পুতুলের এনজিওতে একটা প্রোগ্রামে তার ম্যানেজারের বন্ধু সাব্বিরের সাথে পরিচয় হয় পুতুলের। সেখানেই সাব্বিরের নজর পুতুলের দিকে পড়ে যায়। তারপর নাকি অফিস শেষে প্রায় গাড়ি নিয়ে আসতো সাব্বির পুতুলের সাথে দেখা করতে। প্রথম পুতুল সায় না দিলেও পরে নাকি তাদের প্রায় কথা বলতে দেখতো লাবণীরা, অর্থাৎ পুতুলের কলিগরা। এনজিওর ম্যানেজারের ব্যাপারটি দৃষ্টিকটু লাগলে একদিন নাকি তিনি সাব্বিরকে এই নিয়ে বলেন। তার কিছুদিন পরেই পুতুল জব ছেড়ে দেন। শান শুনেছে সাব্বির একটা খারাপ ছেলে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এবার হয়তো পালা পুতুলের। কিন্তু পুতুল এভাবে তার ভালোবাসাকে তুচ্ছ করলো। হায়রে ভালোবাসা! আজকালকার ভালোবাসা বুঝি এমনই হয়। যাকে আপনি যতটা ভালোবাসার অধিকার দিবেন, সে ঠিক ততটা কষ্টই আপনাকে ফেরত দেওয়ার ক্ষমতা পাবে। মনের গহীনে যতটা স্থান একজনের জন্য বরাদ্দ করা যায়, তার অনুপস্থিতি অবহেলা সেই স্থানটায় কষ্টে পরিপূর্ণ করতে পারে। তোমাকে এতটা বিশ্বাস, এতটা ভালোবাসার প্রতিদান এভাবে দিলে পুতুল? এসব ভাবতে ভাবতে আঁখি দুটি অশ্রুসিক্ত হলো শানের। কিন্তু মায়ের ডাকে তৎক্ষণাৎ সেটা আড়াল করে মুছে ফেলল সে। কিরে, খেয়ে নে, আবার তো তোকে কাজে যেতে হবে। মা, আজ খেতে ইচ্ছে হচ্ছে না। বাবা, এরকম করলে তো শরীর খারাপ হবে। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি যেতে বলেছে আমায়। অফিসেই খেয়ে নিব মা। তোমরা খেয়ে নিও। শানের মা মন খারাপ করে চলে গেল। হাজার হোক, মা তো ছেলের মন বোঝে। সেও হয়তো বুঝেছে এই বদলে যাওয়া পুতুলের সাথে তার ছেলেটা ভালো নেই। সন্ধ্যা হলে শান বেরিয়ে পড়ল। রিয়াদ ভাইকে বিশ্বাসের সাথে তার চাচার কাছে তার কথা বলে জব দিয়েছে। সেই বিশ্বাসের সম্মানটুকু তো দিতে হবে। কাজ সে মন দিয়ে করবে, এটা ভেবে বের হলো ঘর থেকে। বাড়ির সদর দরজা পেরোনোর পরই একটা মেয়ের কণ্ঠ আসলো তার কানে। আপনারা আমাকে ডিস্টার্ব করছেন কেন? যান এখান থেকে। এখানে একা একা দাঁড়িয়ে আছো? চলো না, আমাদের সাথে বসে আড্ডা দাও। আমাদেরকেও একটি মনোতৃপ্তি হোক। শান দেখলো কালকে সে মেয়েটাকে কয়েকটা পাড়ার লাফাঙ্গা টাইপ ছেলেরা জ্বালাচ্ছে। সেই মেয়েটা ভয় পেয়েছে মনে হচ্ছে। এর মধ্যে একটা ছেলে হঠাৎ মেয়েটার হাত ধরে ফেলল। হাত ছাড়ুন বলছি, বেয়াদবি করলে লোক ডাকবো আমি। আহা, আমরা তো তোমার বন্ধুর মতোই, চলো না আমাদের সাথে। এই কি হচ্ছে এখানে? শান জোরে বলে উঠল। ছেলেগুলো হঠাৎ হাত ছেড়ে দিয়ে তার দিকে তাকালো। সাথে মিঠুও তাকালো। এলাকায় অসভ্যতা করিস মেয়েদের সাথে? দাঁড়া, তোদের আমি বলে শান লাঠি উঁচু করে মারার জন্য আসলো। ছেলেগুলো বয়স খুব বেশি না, কলেজ পড়ুয়া। শানের হাতে লাঠি আর মারতে আসা দেখে তারা এক দৌড় দিল। মিঠু শানের দিকে দৌড়ে আসলো। আপনি কথা বলতে পারেন? চুপ করো মেয়ে, তুমি এখানে কি করছো? সন্ধ্যায় বাড়ির বাইরে কেন? আসলে কি? আচ্ছা, আপনি লাঠি হাতে উঁচু করে আসলেন
কিছু না দেখে ওদের সাথে মারামারি করে পারতেন। শান মুচকি হেসে বলল, শরীরের শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি। ওরা কি বুঝেছে এটা অন্ধের লাঠি? ওরা তো ঠিকই মনে করেছে আমি লাঠি নিয়ে মারতে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজ আমি কিন্তু আমার কথার জবাব পাইনি। তুমি বাড়ির বাইরে কি করছো? মেয়েটি মাথা নিচু করে ফেলল। চোখে ইতিমধ্যে জলের আভা প্রকট হয়েছে। অনাতিথিদের জীবনটাই কষ্টের। মানে? থাক, অন্যদিন বলবো। তাহলে তো আমারও আজ না অন্যদিন তোমাকে সাহায্য করা উচিত ছিল। আসলে তুমি কি বলবে নাকি? মামি আর মামাতো বোন আমাকে রেগে বাড়ির বাইরে বের করে দিয়েছে। আজ নতুন নাম মাঝে মাঝেই দেয়। রাগ হলে অথবা আমার কাজে একটু ভুল হলেই বের করে দেয়। আজ যেমন খাবারের লবণ একটু বেশি হয়ে গেছিল, তার তরকারির প্লেট ফেলে দিয়ে আমাকে থাপ্পড় মেরে বের করে দিয়েছে। বলতে বলতে কেঁদে দিল মেয়েটি। শান এখন খেয়াল করলো মেয়েটির গালে হাতের ছাপ বসে আছে। কিন্তু তুমি এখন বাইরে দাঁড়িয়ে কি করছো? মামা অফিস থেকে আসলে তার সাথে ঢুকবো, তাই অপেক্ষা করছিলাম। এর মাঝেই ওই ছেলেগুলো। শানের মেয়েটির জন্য কষ্ট লাগলো। এখন একা দাঁড়ালে আবার কেউ এসে ডিস্টার্ব করতে পারে, তাই সে মেয়েটির সাথে দাঁড়িয়ে রইল। দুজনেই চুপচাপ। 1-2 মিনিট পরে মেয়েটি বলল, আমার নাম মিথিলা। আপনি? পিছনে যে বাড়িটা দেখছো ওটা আমাদের। আর আমার নাম শান। বলতে বলতে মেয়েটি আবার বলল, ওই যে আমার মামা হেঁটে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ। বলে শান আবার লাঠি নিয়ে বিপরীতে এগোতে লাগলো। আপনি রাতে একা যেতে পারবেন? হা, অন্ধদের তো রাত আর দিন সবই এক। আচ্ছা, ভালো থাকবেন। তুমিও সাবধানে থেকো। বলে শান অফিসের দিকে রওনা দিল। অফিস থেকে এসে আজকেও পুতুলকে ঘুমন্ত অবস্থায় পেল শান। তার যেন পুতুলের দিকে তাকাতেও ইচ্ছে করছে না। বিশ্বাসঘাতক একটা। খুব জলদি একটা কিছু করতে হবে। আর এই অন্ধের নাটক করতেও ভালো লাগছে না তার। পরের দিন সকালে আবারও ফলো করলো পুতুলকে শান। আজ আর কোনো ভুল নয়। সে দেখলো গাড়িটা পাশের এক পার্কের কাছে থামলো। পুতুল আর সাব্বির নামে ছেলেটা হাত ধরাধরি করে নামলো। শান পিছনে লুকিয়ে ফলো করছে তাদের। একটা বেঞ্চে বসছে দুজন। পুতুল সাব্বিরের কাঁধে মাথা রাখলো। শানের সোয়াল মুহূর্তেই রাগে শক্ত হয়ে গেল। সে নিজের মোবাইল পিছন থেকে ভিডিও করতে লাগলো। পুতুলের আওয়াজ ভেসে আসলো হঠাৎ, তুমি আজকেই চলে যাবে? 15 দিন আমি কিভাবে থাকবো? আহা বেবি, আমার বিদেশে কয়েকটা গাড়ির পার্টসের জন্য যেতে হবে, বুঝতেই তো পারছো। আর কয়েকটা দিন এমনিতেই চলে যাবে। আমি আর ওই বাসায় থাকতে পারছি না। এতদিন তো তোমার অফিসে না হয় বাসায় বসিয়ে রাখো। আর এই কয়দিন কি করব? আরে চাকরির কথা না বললে কি তোমাকে তোমার শ্বশুর শাশুড়ি বাইরে বেরোতে দিত? আর আমি তো সারাদিন কাজের ফাঁকে তোমাকে নিয়েই ব্যস্ত থাকি। এই কয়দিন বলবে ছুটি নিয়েছো অফিস থেকে, আর এই নাও কিছু টাকা, এই দিয়ে চলবা এই কয়দিন। না থাক, আগে যা দিয়েছো সেটাই তো আছে, আর দিচ্ছ কেন? আমার সব তো তোমারই। শানের কি করা যায় কিছু ভেবেছ? ওর কাছে তুমি বলতে না পারলে আমি কি করব? আচ্ছা, এবার আমি বিদেশ থেকে এসে নেই, তারপর দেখা যাবে। ওর তো কিছু একটা করাই লাগবে। তবে যাই বলো, চোখ না ভালো হওয়ায় আমাদের জন্য ভালোই হয়েছে। কিন্তু তুমি কিন্তু শানের কাছেও আর ঘেঁষবে না। আরে না, আমি ওর সাথে একটা ভালো করে কথাও বলি না। জানো, আমি তোমার সাথে দেখা হওয়ার পর বুঝেছি আসলে শানের প্রতি আমার মোহ ছিল। সেটা তোমার ভালোবাসায় কেটে গেছে, কিন্তু মাঝখানে বিয়েটা হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেল। চিন্তা করো না, আমি এসে
নেই। তারপর শান সোজাভাবে রাজি না হলে আবারও পথ জানা আছে। এই কথাটা শুনে শান আর 1 সেকেন্ড দেরি করল না, চলে আসলো সেখান থেকে। এই মেয়েকে সে ভালোবেসেছিল? ছি! সে মনে মনে প্রতিজ্ঞা করল আগে সাব্বিরকে শেষ করবে, আর তার সম্পদ প্রপার্টি সব ধ্বংস পথে বসাবে তাকে, তারপর পুতুলকে। আর সাব্বিরের এই কয়দিনের বিদেশে থাকাও শানের জন্য কাজটা সহজ করে দিল। পরের কয়দিন পুতুল বাড়িতেই থেকেছে, বলেছে ছুটি নিয়েছে অফিস থেকে। পুতুল কিন্তু প্রতিদিন মেসেজ করে শানের সামনেও, আর শান না দেখার ভান করে থাকে। অফিস ভালোই কাজ চলছে শানের। রেডিও জকি হিসেবে সে আজ, তার কণ্ঠ অনেক পরিচিত এই অল্প কয়দিনে। সবাই এখন তাকে আরজে শান নামে চেনে, কিন্তু তাকে কেউ দেখেনি বা পরিচয় জানে না। কিন্তু অনেক মেয়ে তার গলার আওয়াজে পাগল। এর মধ্যে একটি মেয়ে প্রতিদিন তার শোয়ের সময় কল করে। শানের মুখের আওয়াজে নাকি তার দিনটা ভালো যায়। শান তার জন্য অনেক পছন্দের গান শোনায়। এর মধ্যে সাব্বির বিদেশ থেকেই খবর পেয়েছে তার 2টি গ্যারেজ পুলিশ সিল করেছে, সেখানে নানা রকম মাদকদ্রব্য পাওয়ার জন্য। ইয়াবা, ড্রাগস, ফেন্সিডিলের কারবার করে এখন অভিযোগে এসেছে তার উপর। টিভিতেও এই খবর পাওয়া যাচ্ছে। সেটাই অবাক হয়ে দেখছে পুতুল। শান অফিসে যাচ্ছিল, খবর দেখে হাসি ফুটে উঠল মুখে। মা, অফিসে যাচ্ছি আমি, সাবধানে যাস বাবা। পুতুল শানের কথায় পেছনে তাকালো। শান লার্জির সাহায্যে চলে যাচ্ছে দরজা দিয়ে। আজকাল শান তার সাথে সেরকম কথা বলে না। তাহলে কি শান তাকে সন্দেহ করছে? পুতুলের মনে প্রশ্ন জাগে। সব কি জেনে গেছে কোনোভাবে? কিন্তু সেটা তো উপায় নেই। একজন অন্ধের অপেক্ষা কিভাবে সম্ভব জানা? পুতুল মাথা থেকে চিন্তা ঝাড়লো। রাতে অফিস থেকে এসে ঘরে ঢোকার আগেই বুঝতে পারলো পুতুল ঘরে ভিডিও কলে কথা বলছে। আচ্ছা, তোমার কে শত্রু আছে সেটা তো আমিও বুঝতেছি না। আমাকে কালকেই দেশে আসতে হচ্ছে। 2টা গ্যারেজ অলরেডি শেষ, আরেকটা আছে, এটা শেষ হতে দেওয়া যাবে না, তাহলে তো পথে বসে যাব আমি। আচ্ছা এসো, আমিও তোমাকে ছাড়া ভালো নেই, আমরা মিলে কিছু একটা করব। কে আমার পিছনে লেগেছে সেটা বের করতেই হবে, তাকে জানে মারবো আমি। শান তাদের কথা শুনে মুচকি হাসলো। দেশে আয় সাব্বির, এখনো যে অনেক কিছু বাকি আছে তোর সাথে হওয়ার। কিন্তু কে জানতো শানের জীবনের সামনে এক ভয়ানক ঝড় অপেক্ষা করছে। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।